উত্তর মেরুর আর্কটিকে জমাট বাঁধা বরফের নিচে প্রায় ৩৫ ট্রিলিয়ন সমমূল্যের প্রাকৃতিক সম্পদ চাপা পড়ে আছে। আপনি যখন ইউক্রেন, রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবর স্ক্রল করছেন, ঠিক সেই সময়ে বিশ্বের পরাশক্তিগুলো আর্কটিকে গিয়ে ভিড় জমাচ্ছে তাদের সামরিক বাহিনী সহ। অর্থাৎ আর্কটিক এখন রীতিমতো একটি টাইম বোমায় পরিণত হয়েছে। আর্কটিকে রাশিয়া একদিক থেকে তার আর্কটিক ট্রুপস মোতায়েন করছে তার শক্তিশালী পারমাণবিক আইস ব্রেকার, আবার যুক্তরাষ্ট্র সেখানে নেভাল টহল বৃদ্ধি করছে। অন্যদিকে চীন সে আর্কটিক অঞ্চলের একেবারে পার্শ্ববর্তী দেশ না হলেও সে দাবি করছে নিজেকে নিয়ার আর্কটিক কান্ট্রি হিসাবে। এটিকে শুধুমাত্র একটি জলবায়ু পরিবর্তন কিংবা আর্কটিকে বরফ গলে যাওয়ার একটি প্রভাব হিসাবে দেখলে আপনি ভুল করবেন। এর পেছনে রয়েছে ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক স্বার্থ, এবং একই সাথে রয়েছে নর্দার্ন সি রুট দখলের একটি ভয়ঙ্কর প্রতিযোগিতা। অর্থাৎ এর মাধ্যমে বিশ্ব রাজনীতিতে এবং বিশ্ব অর্থনীতিতে এক ধরনের নতুন মেরুকরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে। তাহলে আর্কটিক অঞ্চলে কি হতে যাচ্ছে পরবর্তী তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ ফ্ল্যাশ পয়েন্ট? এখন ভাবনার বিষয় হলো, কেন আর্কটিককে দখল করার জন্য এত বেশি আয়োজন, কিংবা পরাশক্তিগুলো এত বেশি শক্তি খরচ করছে, এত বেশি আগ্রহ দেখাচ্ছে এই আর্কটিক অঞ্চলকে দখল করার জন্য কিংবা সেখানে আধিপত্য বিস্তার করার জন্য? এর উত্তর লুকিয়ে আছে এই আর্কটিক অঞ্চলের ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক নতুন সমীকরণে। শুরুতেই বলেছি, এই আর্কটিক অঞ্চলের বরফের নিচে চাপা পড়ে আছে প্রায় ৩৫ ট্রিলিয়ন সমমূল্যের প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস এবং রিয়ার আর্থ মেটাল। ভূতাত্ত্বিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে আবিষ্কৃত হওয়া যে সমস্ত খনিজ সম্পদ রয়েছে, তেল এবং গ্যাস, সেখানে আবিষ্কৃত হওয়া তেল সম্পদের ১৩% রয়েছে এই আর্কটিক অঞ্চলে এবং ২৫% গ্যাস সম্পদ রয়েছে এই আর্কটিক অঞ্চলে। আবার রেয়ার আর্থ মেটাল বর্তমান গ্রিন ক্লাইমেট যে মুভমেন্ট, সেটির কারণে অর্থাৎ গ্রিন এনার্জির দিকে পৃথিবী ঝুঁকে যাওয়ার কারণে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে ভবিষ্যতে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে রক্ষা করা কিংবা গ্রিন এনার্জির দিকে পৃথিবীর বেশি ঝুঁকে যাওয়া এই আর্কটিক অঞ্চলের গুরুত্ব আরও বেশি বাড়িয়ে দিয়েছে। কারণ এই আর্কটিক অঞ্চলে রয়েছে অনেক ধরনের রিয়ার আর্থ মেটাল যেগুলো অন্য অঞ্চলে নেই, কিংবা যেগুলো চীনের দখলে আছে, যুক্তরাষ্ট্রের দখলে নেই, কিংবা যুক্তরাষ্ট্রের দখলে থাকলেও চীনের দখলে নেই, রাশিয়ার দখলে নেই। সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করে এই রিয়ার আর্থ মেটালও গুরুত্বপূর্ণ একটি সমীকরণ হয়ে দাঁড়িয়েছে এই পরাশক্তিগুলোর কাছে। এর পরের ভূ রাজনৈতিক কারণটি আরও বেশি সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ, কারণ এটির মাধ্যমে বিশ্ব বাণিজ্যের এক নতুন মেরুকরণ সৃষ্টি হওয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং বড় আকারে শুরু হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ বর্তমানে এশিয়া অঞ্চলের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে চীন বা ভারত সহ অন্যান্য দেশ, তাদের আর্কটিক অঞ্চলে বা উত্তর অঞ্চলে যাওয়ার জন্য সুয়েজ খাল হয়ে প্রায় ২১,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাণিজ্য করতে হয়। রাশিয়ার নিয়ন্ত্রণে এই আর্কটিক অঞ্চলে যে নর্দার্ন সি রুটের কথা বলা হচ্ছে, সেটি যদি ব্যবহার করে এশিয়ার এই দেশগুলো, তাহলে তাদের পাড়ি দিতে হয় মাত্র ১২,০০০ কিলোমিটার পথ, অর্থাৎ ৯,০০০ কিলোমিটার পথ কম পাড়ি দিতে হয়, যার ফলে এই দেশগুলোর বাৎসরিক বড় অঙ্কের টাকা বেঁচে যাচ্ছে বাণিজ্য খরচের পেছনে। সুতরাং তাদের আমদানি খরচ কিংবা রপ্তানি খরচ অনেকটাই কমে আসবে, যেটি এই অঞ্চলের দেশের জন্য এক ধরনের আশীর্বাদ বা নতুন এক ধরনের দ্বার উন্মোচিত হচ্ছে। একই সাথে রাশিয়া এবং চীন এখানে এই প্রকল্পে ইনভেস্ট করছে, ফলে তারাও অর্থনৈতিকভাবে উপকৃত হবে। এবং রাশিয়া ইতিমধ্যে পারমাণবিক শক্তিশালী আইস ব্রেকার জাহাজ তৈরি করেছে, যার মাধ্যমে তার পরিকল্পনা হলো ভবিষ্যতে এই আর্কটিকে নিজেকে একটি শক্তিশালী বিশ্ব বাণিজ্যের টোল হাব হিসাবে নিজেকে উপস্থিত করা। এটির মাধ্যমে সে $1 বিলিয়ন ইনকাম করতে চায় প্রতি বছরে। ভবিষ্যতে এখানে যুদ্ধ শুরু হবে কিনা কিংবা এই অঞ্চল আরো বেশি উত্তপ্ত হয়ে উঠবে কিনা, এই ব্যাপারটি বোঝার জন্য যেই পরাশক্তিগুলো এখানে এঙ্গেজড আছে, তাদের কার কি স্বার্থ, সেই ব্যাপারগুলো বিশ্লেষণ করলে এটি বুঝতে আমাদের আরো বেশি সুবিধা হবে। প্রথমেই যদি রাশিয়ার কথায় আসি, যেহেতু রাশিয়া সবচেয়ে ভৌগোলিকভাবে এই আর্কটিক অঞ্চলের কাছে অবস্থান করছে, রাশিয়ার জিডিপির 20% আসে এই আর্কটিক অঞ্চল থেকে। এবং ভবিষ্যতে ইতিপূর্বে বলেছি, টোলের মাধ্যমে রাশিয়া নতুনভাবে আর্কটিক কেন্দ্রিক $1 বিলিয়ন ইকোনমি দাঁড় করানোর একটি প্রচেষ্টা চালাচ্ছে। সুতরাং রাশিয়ার প্রধান লক্ষ্য হলো এই আর্কটিক অঞ্চলকে নিজেদের দখলে রাখা এবং সামরিকীকরণের মাধ্যমে এখানে অন্যদের আধিপত্য দমিয়ে রাখা, যাতে নিজের আধিপত্য ঠিক থাকে, তার যে ইকোনমিক স্বার্থগুলো রয়েছে সেগুলো সব সময়ের জন্য অক্ষুণ্ণ থাকে। এরপরে আসি যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বা ইউরোপের অন্য দেশগুলোর স্বার্থ। যুক্তরাষ্ট্র আর্কটিককে একটি ইন্টারন্যাশনাল ওয়াটার হিসাবেই রাখতে চায়।
যাতে এখানে রাশিয়ার অনেক বেশি আধিপত্য না থাকে কিংবা চীন অনেক বেশি আধিপত্য বিস্তার করতে না পারে। এবং একই সাথে এই যে 35 ট্রিলিয়নের যেই সম্পদ এখানে রয়েছে সেই সম্পদের সিংহভাগ যুক্তরাষ্ট্র তাদের কবলে নিতে চায়। এখানে যে খনিজ সম্পদগুলো আবিষ্কৃত হবে সেগুলো যাতে তার ঝুলিতে যায় এজন্য সে এখানে টহল বৃদ্ধি করেছে এবং একই সাথে ন্যাটোর সাহায্যে এখানে সামরিক মহড়া বৃদ্ধি করছে দিন দিন। ইতিমধ্যে আলাস্কা সীমান্তে যুক্তরাষ্ট্র উন্নত F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে, একই সাথে হাইপারসোনিক রাডার সিস্টেম এখানে ইনস্টল করেছে। এই সমীকরণে চীন ভৌগোলিকভাবে আর্কটিক অঞ্চলের একেবারে কাছাকাছি অবস্থিত না হলেও সে নিজেকে নিয়ার আর্কটিক কান্ট্রি হিসাবে দাবি করছে এবং রাশিয়ার সাথে মিলে যৌথভাবে এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এখানের ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে, পোর্ট তৈরিতে এবং একই সাথে যে রুটটা তৈরি হচ্ছে নিউ সিল্ক রুট সে তৈরি করতে চায় যাতে ভবিষ্যতে তাকে আর কোনোভাবে বাণিজ্যের ক্ষেত্রে বিপদে পড়তে না হয় এবং তাকে তেল সংকট বা জ্বালানি সংকটে পড়তে না হয়। যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিকের বরফ গলতে শুরু করেছে এবং কোনো কোনো দেশ কৃত্রিমভাবেও বরফ গলানোর চেষ্টা করছে কিংবা বরফ কেটে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে, সেহেতু এখানে আরও এক ধরনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সবগুলো পরাশক্তির জন্য। সেটি হচ্ছে এখানে পোলার পোর্ট তৈরি করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে পরাশক্তিগুলো এখানে ইনভেস্ট করছে এখানে পোর্ট তৈরি করার জন্য যাতে বাণিজ্য করাটা আরো অনেক বেশি সুবিধাজনক হয়। এবারে আসুন এই চলমান পরিস্থিতিতে এই আর্কটিক অঞ্চলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এখানে কি যুদ্ধ বেঁধে যাবে নাকি যুদ্ধ বাঁধবে না, নাকি খুব সহজেই পরাশক্তিগুলো সমঝোতার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবে কিংবা নিজেদের হিস্সাগুলো প্রপারলি ভাগ করে নিতে পারবে। প্রথমেই বলতে হবে 2026 সালে এসে সবগুলো পরাশক্তির সামরিক উপস্থিতি এই অঞ্চলকে অনেক বেশি উত্তপ্ত করে তুলেছে। রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম, অন্যদিকে রয়েছে ন্যাটোর নিয়মিত সামরিক মহড়া, সব মিলিয়ে এখানে এক ধরনের অ্যাক্সিডেন্টাল কনফ্লিক্ট বাধার সম্ভাবনা একেবারে চরমে পৌঁছেছে। অর্থাৎ এই দুই বাহিনী বা দুই পরাশক্তির যে তৎপরতা, এই তৎপরতা কোনো ধরনের একটি ক্লাশ সৃষ্টি হলে তাদের মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্টাল ওয়ার বা অ্যাক্সিডেন্টাল কনফ্লিক্ট সৃষ্টি হওয়ার একটি চরম সম্ভাবনা তৈরি হয়েছে। আবার এই সমীকরণের ঠিক পশ্চিম দিকটাতে রয়েছে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক, যারা ন্যাটোর সদস্য। তারা ন্যাটোর সদস্য হওয়ায় রাশিয়ার সাথে তাদের কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে যুক্তরাষ্ট্রের একটি ভালো অ্যাক্সেস রয়েছে। ফলে এখানে নতুনভাবে বিশ্লেষকরা বলছেন এখানে সাব জিরো ওয়ারফেয়ারের একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করছে কিভাবে সাব জিরো ওয়ারফেয়ার পরিচালিত করতে হয়, অর্থাৎ -50 কিংবা 60 ডিগ্রিতে যুদ্ধ করতে হয়, সেগুলো নিয়ে ইতিমধ্যে তারা গবেষণা শুরু করেছে এবং মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে এই সাব জিরো ওয়ারফেয়ারের। সুতরাং বুঝতেই পারছেন যে এই অঞ্চলের এই যে রেয়ার আর্থ মেটাল, খনিজ সম্পদ, তেল, গ্যাস এবং ভূরাজনৈতিক গুরুত্ব, নতুন রুট তৈরি হওয়ার সম্ভাবনা, নতুন পোর্ট তৈরি করার সম্ভাবনা, এই সব কিছু মিলিয়ে এই অঞ্চলটি পরাশক্তিদের কাছে এত বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে যে যেই তাপমাত্রায় লোহা ভেঙে যায় কিংবা জাহাজ ক্ষতিগ্রস্ত হয় সেই তাপমাত্রায়ও তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে 2026 সালে কিংবা খুব সম্প্রতি সময়ে এই আর্কটিক অঞ্চলে যুদ্ধ বাঁধবে কিনা বা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই কথা বলার পূর্বে আমাদের আরও একটু সময় নিতে হবে, দেখতে হবে পরাশক্তিগুলো কিভাবে এই বিষয়টাকে ডিল করছে। এই ছিল আমাদের আর্কটিক অঞ্চলের ভূরাজনৈতিক বিশ্লেষণ। এভাবে ভূরাজনৈতিক বিশ্লেষণ শোনার জন্য আমাদের সাথেই থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।